তো আজকের ক্লাস হচ্ছে পঞ্চায়েতের প্র্যাকটিস সেট 3। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন যে একাদশ তপশিলে পঞ্চায়েতের আওতাভুক্ত মোট কতগুলি বিষয়ের উল্লেখ রয়েছে। এই কোশ্চেনটা হলো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2018 প্রশ্ন। অপশানগুলো যদি ভালো করে দেখা যায় উত্তর হবে 29টি। একাদশ তপশিল সম্পর্কে কিছু বিষয় জেনে রাখা উচিত। যে 1992 সালের 73তম, ঠিক আছে 73তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে এই তপশিলটি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয় এবং এতে পঞ্চায়েতের স্বায়ত্তশাসন, তারপরে হচ্ছে গ্রামীণ উন্নয়নের জন্য মোট 29টি বিষয়, এই যে উত্তর যেটা আমরা করলাম, মোট 29টি বিষয়ের কিন্তু উল্লেখ করা হয়। যেমন কী 29টি বিষয়ের মধ্যে রয়েছে কৃষি, তারপরে হচ্ছে পানীয় জল, তারপরে গ্রামীণ আবাসন, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে প্রথম দলহীন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? 2014 প্রশ্ন। উত্তর কী হবে? উত্তর হবে রাজস্থান। অপশন নাম্বার এ হবে রাইট আনসার, রাজস্থান। ঠিক আছে, এবং রাজস্থানের এর আগে আমি বলেছি প্রিভিয়াস ক্লাসে যে রাজস্থানের নাগর জেলায় প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল রাজস্থানের নাগর জেলায়, এবং সেই সালটা হচ্ছে 1959 সালে। ঠিক আছে, এবং তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল। রাজস্থানের পরের কথা যদি বলা হয় তাহলে উত্তর আসবে যে অন্ধ্রপ্রদেশে। রাজস্থানের পর অন্ধ্রপ্রদেশে 1559 সালেই নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশে, মানে অক্টোবরে রাজস্থানে হয়েছিল এবং নভেম্বরে অন্ধ্রপ্রদেশে এই পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু চালু হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনে একটি গ্রাম সংসদ বছরে অন্তত কতবার সভা করতে বাধ্য? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো পরীক্ষার জন্য। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং যারা নতুন ক্যান্ডিডেটস রয়েছে পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও। আগামী দিনে বহু প্র্যাকটিস সেটের ক্লাস আসতে চলেছে এবং ইতিমধ্যে আমাদের কিন্তু ইবুক রিলিজ হয়ে গিয়েছে। ইবুক যদি সংগ্রহ করতে হয়, ইবুক একদম থরলি A to Z সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো ইবুক যদি সংগ্রহ করতে হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল ব্যাচ জয়েন করতে হবে। লিঙ্ক কমেন্টে নিচে দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। কীভাবে সংগ্রহ করবে, কীভাবে কিনবে, সমস্ত বিষয় কিন্তু খুঁটিনাটি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে এবং লিঙ্কে ক্লিক করলে তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো এখানে উত্তর হবে যেটা, সেটা হচ্ছে দুবার হবে রাইট আনসার। ঠিক আছে, দুবার। এই বিষয়টা যদি একটু ভেঙে বলা যায় তো 1993 সংশোধনী আইন অনুযায়ী প্রতিটি নির্বাচনী ক্ষেত্রের ভোটারদের নিয়ে গ্রাম সংসদ গঠিত হয়। আর আইনত অ্যাজ এ ল বছরে মে মাসে, যেটা বার্ষিক সভা মে মাসে বসে। ঠিক আছে, মে মাসে বার্ষিক সভা, তো মে মাসে এবং নভেম্বর মাসে, মানে হাফ ইয়ারলি হচ্ছে মে মাসে মানে ফাইনালি, এবং হাফ ইয়ারলি যদি বলা হয় তাহলে নভেম্বর মাসে। অতএব বছরে অন্তত এই যেটা বললাম দুবার, বছরে অন্তত দুবার গ্রাম সংসদের সভা করা একদমই বাধ্যতামূলক। ভারতের সংবিধানের কোন অংশে পঞ্চায়েতের কথা বলা হয়েছে? এটা ইজি কোশ্চেন। উত্তর হবে পার্ট নম্বর 9। ঠিক আছে, পার্ট নম্বর 9 হবে, এবং সেই সংবিধানের ধারা হচ্ছে 243। পঞ্চায়েত এলাকায় শ্মশান বা কবরস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার থাকে? ইম্পর্টেন্ট কোশ্চেন, 2014 প্রশ্ন। তো অপশানগুলো ভালো করে আগে দেখতে হবে। পঞ্চায়েত সমিতি হবে না, উত্তর হবে এটার গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত হবে রাইট আনসার। আমরা পড়েছি পঞ্চায়েতের ত্রিস্তরীয় ব্যবস্থা সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, এবং সেই পঞ্চায়েতের ত্রিস্তরীয় মানে 3টে স্তর রয়েছে। তো ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার যেটা সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, এবং এক্ষেত্রে যেটা জেনে রাখার বিষয় সেটা হচ্ছে স্থানীয় জনস্বাস্থ্য রক্ষা, তারপরে যেটা আমরা কোশ্চেনে এক্ষুনি পড়লাম যে শ্মশান বা কবরস্থানগুলোকে রক্ষণাবেক্ষণ করা, রাস্তার আলো জ্বালানো, মহামারী প্রতিরোধ, পানীয় জলের ব্যবস্থা করা, এদের কিন্তু বাধ্যতামূলক সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে, মানে গ্রাম পঞ্চায়েতের। ঠিক আছে, এবার যদি প্রশ্ন অনেক সময় দিয়ে দেয় যে গ্রাম পঞ্চায়েতের মানে পঞ্চায়েত এলাকায় গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎসটি কী, মানে আয়ের প্রধান উৎসটি কী? এই গ্রাম পঞ্চায়েতের আয়ের প্রধান উৎস হচ্ছে যেমন হচ্ছে বাড়ির বা সম্পত্তির ওপর ট্যাক্স, তারপরে জলকর মানে যেটাকে ওয়াটার ট্যাক্স বলছে, তারপরে হচ্ছে রোড ট্যাক্স রয়েছে, তারপরে হচ্ছে রাজ্য সরকারের নানা রকম অনুদান। এগুলো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মানে আয়ের প্রধান উৎসগুলো। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, জেলা পরিষদ স্তরের নির্বাচিত প্রতিনিধিদের প্রধানকে কি বলা হয়? একদম সহজ প্রশ্ন, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি এই বিষয়ে বিস্তারিত একদম। যারা এখনও পর্যন্ত সেট 1 এবং সেট 2 কমপ্লিট করোনি ক্লাস, তাদেরকে রিকোয়েস্ট করব এই ক্লাসটি কমপ্লিট করে কিন্তু সেট 1 সেট 2 অ্যাটেন্ড করে নাও। ক্লাস ভেরি একদম বেসিক থেকে ধরে নেওয়া হয়েছে, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু
ক্লাসগুলো চলবে। তো যাই হোক, বেসিক জায়গাগুলোকে কিন্তু তোমাদের ভিত্তি স্ট্রং করতে অবশ্যই কিন্তু সেট 1 সেট 2 দেখো, PYQsগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তো এখানে উত্তর হবে সেটা হচ্ছে সভাধিপতি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, সভাধিপতি। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 243 ধারা কার ক্ষমতার সাথে যুক্ত? উত্তর কী হবে? উত্তর হবে, ভালো করে দেখো অপশান, উত্তর হবে পঞ্চায়েতি ব্যবস্থা হবে রাইট অ্যান্সার, পঞ্চায়েতি ব্যবস্থার সঙ্গে যুক্ত। এবং এই যে 243 নম্বর ধারা, যেটা প্রশ্নতে লেখা রয়েছে 243 নম্বর ধারা, তো এই ধারাটি পঞ্চায়েতগুলির যে ক্ষমতা, মানে পাওয়ার, অথরিটি, রেসপন্সিবিলিটি, মানে দায় দায়িত্ব, এগুলোকে কিন্তু সুনিশ্চিত করে। ঠিক আছে, রাজ্য আইনসভা এই ধারার অধীনেই পঞ্চায়েতকে কর আরোপ, তারপরে অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা, এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করার কিন্তু ক্ষমতা দেয় আর কি, পাওয়ার দেয়। নেক্সট কোশ্চেন, কার রিপোর্টের ভিত্তিতে 1978 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন প্রথম পরিচালিত হয়? এটা 2013 প্রশ্ন, তো ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু PYQ বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিস করব। তো প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে, এবং প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে রেফারেল ডিসকাশন সহ যেই প্র্যাকটিস সেটগুলো আমরা কভার করছি, এটা তোমাদের কেমন মনে হচ্ছে, তোমাদের কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে, ভালো মন্দ ইত্যাদি ডিটেলস কিন্তু জানাবে কমেন্ট বক্সে। প্রত্যেকেই কিন্তু ফিডব্যাক দেবে। ঠিক আছে, প্রত্যেকের ফিডব্যাক আমি চেক করব। তো এটার উত্তর কী হবে? এটার উত্তর হয়ে যাবে অশোক মেহতা কমিটি। অশোক মেহতা কমিটি, মানে অশোক মেহতা কমিটির রিপোর্টের ভিত্তিতে 1978 সালে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন প্রথম পরিচালিত হয়েছিল। ঠিক আছে, 1978-এ। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা বলছে যে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন সদস্য সংখ্যা কত হতে পারে? উত্তর হবে 5 জন। ঠিক আছে, 5 জন থেকে সর্বোচ্চ হাইয়েস্ট হচ্ছে 30 জন, এটা মনে রাখবে, 30 জন। নেক্সট কোশ্চেন, যে পঞ্চায়েত ব্যবস্থার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী? পঞ্চায়েত ব্যবস্থার প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য কী? 2016 প্রশ্ন। অপশানগুলো ভালো করে দেখো, এটার উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও গ্রামীণ উন্নয়ন। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ডেমোক্রেটিক ডিসেন্ট্রালাইজেশন। একটা বিষয় যে ক্ষমতার শীর্ষস্তর মানে হচ্ছে দিল্লি বা কলকাতা থেকে সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে একদম নিচুতলার সাধারণ গ্রামীণ মানুষের হাতে পৌঁছে দেওয়াই হলো পঞ্চায়েতের মূল উদ্দেশ্য। ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার একটা বিষয় অনেকে প্রশ্ন করেছিল প্রিভিয়াস ক্লাসে, যে গ্রাম স্বরাজটা কী বিষয়? গ্রাম স্বরাজ, তো ভালো করে শুনে রাখো, গ্রাম স্বরাজ হচ্ছে মানে স্থানীয় সম্পাদকের সঠিক ব্যবহার করে গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বুনিয়াদ শক্ত করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্য ছিল। তো মানে প্রধান লক্ষ্য, তো এই বিষয়টি মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ নামে যেই ভাবনা বা যে ধারণা, আইডিয়া, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম স্বরাজ আইডিয়াটা হলো অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর, MK গান্ধী মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর হচ্ছে এটা ভাবনা। গ্রাম স্বরাজ ভাবনাটি কার? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, উত্তর হবে মহাত্মা গান্ধী। তো এই ধারণার ওপর কিন্তু প্রতিষ্ঠিত যে স্থানীয় সম্পাদকের সঠিক ব্যবহার করে গ্রামীণ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে মানে বুনিয়াদকে শক্ত করা আরও। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রাম স্বরাজ, যেটা ধারণাটা কার? মহাত্মা গান্ধীর। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কোনো রকম ডাউটস থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, কার্বি অ্যাংলং জিঞ্জার কোন রাজ্যের এক প্রকার আদা? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিকে থেকে। তো এটার রাইট অ্যান্সার কী হবে? এটা হবে অসম হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান নাম্বার ডি মানে অসম। ঠিক আছে, অসমের কার্বি আংলাং আদা বলা হয় এটাকে, অসমের কার্বি আংলাং আদা। অ্যাকচুয়ালি এটা GI ট্যাগ পেয়েছে এই আদাটি, GI ট্যাগ পেয়েছে কার্বি আংলং আদা। তার চমৎকার সুগন্ধ, তারপরে আঁশটাও কম থাকে, মানে কম আঁশযুক্ত উপাদান, ঔষধি গুণের জন্য এটি GI ট্যাগ পেয়েছে। এই কার্বি আংলং নামে অ্যাকচুয়ালি একটা উপত্যকা রয়েছে, যেটা হচ্ছে বলা হয় মানে পার্বত্য জেলা রয়েছে, যেটা আসামে অবস্থিত। ঠিক আছে, যা মূলত যেখানে দেখবে কার্বি উপজাতিরা বসবাস করে, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো আসামের যে অন্যান্য যে GI ট্যাগ পাওয়া যে পণ্যগুলো, সেগুলো তো আমাদের নাম জেনে রাখা উচিত যারা GI ট্যাগ পেয়েছে, যেমন হচ্ছে মুগা সিল্ক, তেজপুর লিচু, ঠিক আছে, কাজি লেবু বলা হয় যেটাকে, তারপরে হচ্ছে চকুয়া চাল। তো এগুলো হচ্ছে মানে কোমল চাউল বলা হয় যেটাকে, কোমল চাউল। তো এগুলো কিন্তু GI ট্যাগ পেয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে সম্প্রতি আবিষ্কৃত গ্লিপ্টোথোরাক্স সেন্টিমেরিন কোন প্রজাতির প্রাণী? তো এটার উত্তর হবে মাছ। এটা অ্যাকচুয়ালি মাছের একটা প্রজাতি। ঠিক আছে, এবং এই প্রজাতিটা সম্ভবত নাগাল্যান্ডের অঞ্চলে দেখতে পাওয়া যায়, নাগাল্যান্ডে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চায়েত পরীক্ষার জন্য, যে কোন মন্ত্রণালয় সম্প্রতি পরম্ব 2026 ইনিশিয়েটিভ চালু করেছে? এটার উত্তর হবে দেখো অপশান নাম্বার বি, মানে হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স চালু করেছে, মানে অর্থমন্ত্রক। ভারতের অর্থমন্ত্রক দেশের নতুন মানে প্রজন্মের যুব উদ্যোক্তা, মানে যে স্টার্ট আপগুলো যেগুলো বলে স্টার্ট আপ, তো স্টার্ট অ্যাপগুলোর আর্থিক ভিত যেন মজবুত করা হয় এবং সহজ শর্তে যেন ঋণ দিতে পারে এবং গ্রামীণ অর্থনীতিতে যেন ক্ষুদ্র ব্যবসার বিকাশ ঘটতে পারে, এই ইনিশিয়েটিভগুলো কিন্তু
লক্ষ্য রেখেই, ইনিশিয়েটিভের উপর লক্ষ্য রেখেই কিন্তু এটি চালু করা হয়েছে, পরম্প 2026। ঠিক আছে, এবং মনে রাখবে একটা বিষয়, যে যদি পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময়, যে ভারতের যে মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অর্থমন্ত্রক, মানে যে মন্ত্রী, মানে বর্তমানের যে অর্থমন্ত্রী, মানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে নির্মলা সীতারামন। নেক্সট কোশ্চেন, এবং ইজি একটি প্রশ্ন, যে শারহুল উৎসব কোন রাজ্যের? আচ্ছা, তো শারহুল উৎসবটি হচ্ছে দেখো ঝাড়খণ্ড রাজ্যের। ঠিক আছে, শারহুল উৎসব হলো ঝাড়খণ্ড রাজ্যের, মানে যেটাকে তালবেশ্বর লেখা আছে, এখানে পরীক্ষায় দন্তেশ্বর দিতে পারে শারহুল বলে। তো যাই হোক, শারহুল উৎসব হচ্ছে ঝাড়খণ্ডের একটি উৎসব। ঠিক আছে, এবং ঝাড়খণ্ডের অঞ্চলের যে আদিবাসী উপজাতি যারা হচ্ছে মুন্ডা, হো, সাঁওতাল, তো এটা হচ্ছে তাদের প্রধান বসন্ত উৎসব এটা। ঠিক আছে, বসন্ত উৎসব। তো যাই হোক, মানে এই উৎসবে, শারহুল উৎসবে, এই উৎসবে প্রকৃতির আরাধনা করা হয়, বিশেষ করে শাল গাছের পুজো করা হয়, এবং নতুন পাতা গজানো, নতুন ফসলের আগমন এবং প্রকৃতির প্রতি একটা কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক আর কি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন সংস্থা গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 প্রকাশ করেছে? এটার অপশানগুলো ভালো করে লক্ষ্য করো। এটার উত্তর হয়ে যাবে ইনস্টিটিউট, অপশান নাম্বার ডি, মানে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। ঠিক আছে, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তো এটাকে শর্ট ফর্মে পরীক্ষায় আইইপিও কিন্তু লিখে দিতে পারে, আইইপি মানে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস। তো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পরীক্ষায় যদি দিয়ে দেয়, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়ায় অবস্থিত। ঠিক আছে, অস্ট্রেলিয়ায় অবস্থিত এর সদর দপ্তর, মানে অস্ট্রেলিয়ার কোথায়? অস্ট্রেলিয়ার সিডনিতে। লিটানি নদী কোন দেশে আছে? এটার উত্তর হবে দেখো লেবানন, লেবাননের লিটানি নদী। ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ লেবাননের দীর্ঘতম নদী হচ্ছে এই লিটানি নদী। 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ পেলেন কে? উত্তর কী হবে? কাভে মাদানি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কাভে মাদানি, নোবেল প্রাইজ ফর ওয়াটার, মানে জলের নোবেল পুরস্কার যেটা বাংলায় বলে, মানে সেই কারণে স্টকহোম ওয়াটার প্রাইজ পেলেন। মানে এটি অ্যাকচুয়ালি জল সংরক্ষণ, জলসম্পদ ব্যবস্থাপনা, তারপর হচ্ছে জল সংকটের দূরীকরণ, এইসবের ওপর কিন্তু অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, 2020 সালে প্রথম কোন শহরে ভারতীয় রেলের পক্ষ থেকে রেস্টুরেন্ট অন হুইলস চালু করা হয়েছিল? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দু একটা প্রশ্ন তো পঞ্চায়েতে আসবে, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। তো এখানে যেগুলো রয়েছে দেখছি, দার্জিলিং, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, এটার উত্তর কী হবে? আসানসোল হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, আসানসোল। কোন বছর হাওড়া ব্রিজের নাম বদলে রবীন্দ্র সেতু রাখা হয়েছিল? কোন বছর? উত্তর হবে 1965 সালে। ঠিক আছে, 1965 সালে। 2026 সালে সম্প্রতি ফর্মুলা 1-এর অস্ট্রেলিয়ান গ্রা প্রি জিতল কে? উত্তর হবে জর্জ রাসেল। ঠিক আছে, জর্জ রাসেল হবে উত্তর। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, যে নিচের কোন শহরটি ভারতের পেরু নামে পরিচিত? ভারতের পেরু নামে পরিচিত, অপশন নাম্বার ডি, পালামপুর। ঠিক আছে, পালামপুর। অ্যাকচুয়ালি পালামপুর কোথায় অবস্থিত? পালামপুর হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত। এই হিমাচল প্রদেশে একটি সুন্দর পাহাড় রয়েছে, যেটার মানে কাংড়া উপত্যকায় রয়েছে, যেটার নাম হচ্ছে দ্য ক্যাপিটাল অফ নর্থ ইন্ডিয়া। মানে অনেক সময় উত্তর ভারতের চায়ের রাজধানী, মানে উত্তর ভারতের চায়ের রাজধানী, টি ক্যাপিটাল অফ নর্থ ইন্ডিয়াও কিন্তু বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। চমৎকার পাইন বন ইত্যাদি বিষয় কিন্তু সেখানে দেখতে পাওয়া যায়। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কেন্দ্রীয় কারাগারের প্রধান হিসেবে প্রথম কোন কাশ্মীরি মহিলা নিযুক্ত হলেন? ঠিক আছে, প্রথম উত্তর হবে সাবাসল। সাবাসল হলেন প্রথম স্থানীয় কাশ্মীরি মহিলা অফিসার, মানে যেটা আমি প্রশ্নতে বলা রয়েছে, যেটা মানে যিনি শ্রীনগরের যেটা সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্ট বলা হয়, তো সুপারিনটেন্ডেন্ট হিসেবে তিনি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারের প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেছেন। এটা পরীক্ষায় চলে আসতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট, ILO এর সদর দপ্তর কোথায় আছে? এটার উত্তর হবে জেনেভায়। জেনেভায় আরেকটা সদর দপ্তর, কিসের? হুয়ের সদর দপ্তর আমরা পড়েছিলাম। তো ILO এর প্রোনাম কি? ILO এর প্রোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মানে আন্তর্জাতিক শ্রম সংস্থা। নেক্সট কোশ্চেন, যে উরুগুয়ের রাজধানীর নাম কি? এটা আমরা প্রত্যেকে জানি, ভূগোলের কোশ্চেন, মন্টেভিডিও। ঠিক আছে, নেক্সট, মানুষের রক্তে লাল রঙের জন্য দায়ী কোনটি? আচ্ছা, হিমোগ্লোবিন। মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, যার কারণে লাল হয়। আর আমরাও জানি যে অনেক সময় হিমোগ্লোবিন যদি কমে যায় হিমোগ্লোবিন, তখন কিন্তু অ্যানিমিয়া, যে রোগটা বলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা, কিন্তু রোগটা হয়। ওজোন স্তরের ক্ষয় রোধের জন্য কোন আন্তর্জাতিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল? এটার অপশানগুলো ভালো করে দেখো। উত্তর হবে মন্ট্রিল প্রোটোকল। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল কত সালে হয়েছিল? 1987 সালে হয়েছিল। মানে ওজোন স্তর যেটাকে, এবং ওজোন স্তরকে অ্যাকচুয়ালি ধ্বংসকারী সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, এবং হ্যালেন গ্যাসের ব্যবহার ধাপে ধাপে বন্ধ করতে
এই মন্ট্রিল প্রোটোকল যেটা বলা হচ্ছে, যে এটা একটা আন্তর্জাতিক চুক্তি, এটি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1987 সালে, ঠিক আছে। তো এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য তোমরা দেখবে 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস হিসেবে পালিত হয়। নেক্সট কোশ্চেন, যে আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি ওলাস রোমার, ঠিক আছে। ওলাস রোমার 1676 সালে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করে প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে আলোর যে গতিবেগ সেটা কিন্তু পরিমাপ করেছিলেন, এবং তিনি প্রমাণ করেন যে আলো তাৎক্ষণিকভাবে ছড়ায় না, এটা কিন্তু তিনি প্রমাণ করেছিলেন। তোমরা হিস্ট্রি যদি জানো ওলাস রোমারে, তাহলে কিন্তু ভালো লাগবে দেখবে হিস্ট্রি পড়লে। নেক্সট, বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর কোন দিনটিতে পালিত হয়? আমরা প্রত্যেকেই জানি 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, মানে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ 22 এপ্রিল কী দিবস? 22 এপ্রিল হচ্ছে আর্থ ডে, মানে বিশ্ব ধরিত্রী দিবস, আর্থ ডে। তারপরে 22 যদি মার্চ থাকতো তাহলে কী দিবস হতো? ওয়ার্ল্ড ওয়াটার ডে হতো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, এই যে দিবসগুলো রয়েছে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ফুল ফর্মগুলো মুখস্থ রাখতে হবে। সেই কারণে বলছি, যারা এখনও পর্যন্ত ইবুক সংগ্রহ করনি তাদেরকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেলে চলে যাও, লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, ডিসক্রিপশানেও দিয়ে দেওয়া হয়েছে। যত শীঘ্র সম্ভব ইবুকটাকে প্রত্যেকে কিনে ফেলো এবং প্রত্যেকে পড়ে ফেলো, কারণ বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু দেওয়া রয়েছে। সেখানে কেবলমাত্র প্রশ্ন উত্তর নেই, থিওরি রয়েছে। প্রথমে থিওরি পড়তে হবে, তারপরে দেখবে যে PYQsগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে, তারপরে হচ্ছে প্র্যাকটিস সেট রয়েছে, বহু কোশ্চেন রয়েছে, একদম প্রায় 400+ কোশ্চেন আনসার রয়েছে। তো এইগুলোকে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে ইবুক, ঠিক আছে। তো সেই কারণে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে এবং ডেসক্রিপশানে দুটোতেই দেওয়া রয়েছে। সেখানে ডিটেলস পেয়ে যাবে যে কীভাবে সংগ্রহ করবে। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? প্রত্যেকে আমরা জানি যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ব্যবহার করা হয়, এবং এই টাংস্টেনের দেখবে পর্যায় সারণীতে যে সংকেত সেটা হচ্ছে ডাব্লু, মানে উলফ্রাম বলা হয়। নেক্সট কোশ্চেন, যে দার্শনিকের উল মানে ফিলোসফার্স উল কাকে বলা হয়? দার্শনিকের উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। কেন বলা হয়? কারণ দেখবে যে খোলা বাতাসে দস্তা বা জিঙ্ক ধাতুকে তীব্র উত্তাপে পোড়ালে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তুলোর মতো নরম সাদা সাদা রঙের জিঙ্ক অক্সাইডের একটা আস্তরণ তৈরি হয়, লেয়ার তৈরি হয়, ঠিক আছে। প্রাচীন যারা অ্যালকেমিস্ট ছিলেন, মানে যারা রসায়নবিদ ছিলেন, তারা এই কারণেই জিঙ্ক অক্সাইডকে ফিলোসফার্স উল বলে উল্লেখ করেছেন। ক্লিয়ার? এবং দেখবে যে এই জিঙ্ক অক্সাইডের কিন্তু অনেক ব্যবহার রয়েছে। কী কী? যেমন হচ্ছে ঔষধি মহলম হিসেবে ব্যবহার হয়, কৃত্রিম দাঁতের ক্ষেত্রে ব্যবহার হয়, সানস্ক্রিন যেটাকে বলা হচ্ছে সানস্ক্রিন লোশন, তো এগুলো তৈরিতে কিন্তু জিঙ্ক অক্সাইড ব্যবহার হয়ে থাকে। আমাদের শরীরের ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়? ভেরি ইজি একটি কোশ্চেন, উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, ঠিক আছে। রিকেট রোগ মানে শিশুদের দেখবে রিকেট রোগে কী হয়? শিশুদের হাড় নরম হয়ে যায়, তারপর হচ্ছে দুর্বল হয়, বেঁকে যায়। তারপরে আর যদি প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে যদি বলা যায় ভিটামিন ডি এর অভাবে, রিকেট রোগটা অ্যাকচুয়ালি চাইল্ডদের হয়, শিশুদের হয়। যদি প্রাপ্তবয়স্কদের কথা বলা হয়, অ্যাডাল্টদের, তখন কিন্তু ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এটা আমি প্রিভিয়াস ক্লাসে বলে দিয়েছিলাম, আশা করি প্রত্যেকে জানো। ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয় এবং প্রাপ্তবয়স্কদের হচ্ছে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। এছাড়াও জেনে থাকবে যে বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন B1 অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়। ভিটামিন B1 রাসায়নিক নাম কি? থায়ামিন, ঠিক আছে। তারপর যেটা স্কারভি রোগ দেখতে পাচ্ছ, স্কারভি রোগ ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি যেটাকে অ্যাসকর্বিক অ্যাসিড বলে, এর অভাবে স্কারভি রোগ হয়। রাতকানা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? এটা তোমরা প্রত্যেকে কমেন্টে লেখো এক্ষুনি। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে পাওয়ার হাউস অফ সেল কাকে বলা হয়? মানে কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া। এবং এই যে মাইটোকন্ড্রিয়া কোষীয় মানে কোষ, তো এই কোষের যে শক্তির প্রধান বাহক সেটা হচ্ছে এটিপি। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট অণু, ঠিক আছে। এবং এই মাইটোকন্ড্রিয়া যে নামটা তোমরা শুনছো মাইটোকন্ড্রিয়া, তো এই নামটা কে দিয়েছিলেন? কোন বিজ্ঞানী দিয়েছিলেন? এই মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছিলেন কার্ল বেন্দা, ঠিক আছে। বয়কার দন্তের নয় দয়াকার, বেন্দা, কার্ল বেন্দা। এছাড়াও আমি দুটো জিনিস বলতে চাইবো, যে লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, মানে সুইসাইড ব্যাগ বলা হয়। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে। তাহলে পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজোমকে, এবং কোষের যে প্রোটিন ফ্যাক্টরি সেটা বলা হয় রাইবোজোমকে। ক্লিয়ার? প্রত্যেকের কাছে তিনটে বিষয় কিন্তু মনে রাখতে হবে। নেক্সট, জলের বোতলে সাধারণত কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়? পিভিসি, পিইটি, নাইলন না ব্যাকেলাইট? তোমরা জলের বোতলের দেখবে নিচের দিকে, জলের বোতলের একদম নিচের দিকে কিন্তু লেখা থাকবে একটা জিনিস, দেখবে প্রত্যেক জলের বোতলে লেখা থাকে, যেগুলো
মানে অ্যাকচুয়ালি জলের বোতল প্লাস্টিকের গায়ে লেখা থাকবে, দেখবে পিইটি বলে লেখা থাকবে, পিইটি, ঠিক আছে। তো এই পিইটির পুরো নাম কি, যেটা পুরো নাম হচ্ছে পলিথিলিন ট্রেপথালাইট, পলিথিলিন ট্রেপথালেট, ঠিক আছে। মানে এটি একটি ওজনে হালকা, সম্পূর্ণ স্বচ্ছ এবং বোতলটি দেখবে যে তরল নির্ধারক এবং 100% যেহেতু রিসাইকেলিং রয়েছে, দেখবে চিহ্ন থাকবে এরকম, 100% যেহেতু রিসাইকেল বা পুনর্যোগ্য ব্যবহারে যে থার্মোপ্লাস্টিক পলিমার ব্যবহার করা হয়, ফলে কী হয়, এর ফলে দেখবে জলের বোতল, তেলের পাত্র, কোল্ড ড্রিঙ্কসের বোতল তৈরিতে ব্যবহৃত হয় কি থার্মোপ্লাস্টিক পলিমার, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তোমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে পিইটির পুরো নাম হচ্ছে পলিথিলিন টেরেপথালেট, যেটা সাধারণ জলের বোতলে দেখবে নিচে লেখা থাকবে। এছাড়া যেটা ইম্পর্ট্যান্ট এখানে সেটা হচ্ছে পিভিসির পুরো নাম কি, পিভিসি মানে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, দেখবে প্লাস্টিকের পাইপ, তারপরে তারের যে কুপরিবাহী যেটা কভার, ঠিক আছে, রেনকোট তৈরি ইত্যাদিতে কিন্তু পিভিসি লেখা থাকবে, দেখবা পিভিসি ব্যবহার করা হয়। বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে সারফেস টেনশন, মানে জলের পৃষ্ঠটান, আগেও বলেছি সারফেস টেনশন। মানবদেহের কোন অঙ্গটি ইনসুলিন হরমোন তৈরি করে? প্রত্যেকেই জানো যে ইনসুলিন হরমোন তৈরি করে কোন অঙ্গ, যেটাকে মিশ্র গ্রন্থি বলা হয়, যেটা হচ্ছে অগ্নাশয় বা যেটাকে প্যানক্রিয়াস বলে, যাকে মিক্সড গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে, মিক্সড গ্ল্যান্ড মানে মিশ্র গ্রন্থি বলা হয়। এবং এই যে ইনসুলিন হরমোন যেটা পড়লে এখনই, যে ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় অগ্নাশয়ের, দেখবে যারা সায়েন্সের স্টুডেন্ট তারা প্রত্যেকেই জানো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক দেখবে কোষগুচ্ছের একটা বিটা কোষ রয়েছে, সেই বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন হরমোনটি সরাসরি রক্তে নিঃসৃত হয়, ঠিক আছে। এবং এই ইনসুলিন হরমোনের কাজ কি? এই ইনসুলিন হরমোনের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ইনসুলিন রক্তে অতিরিক্ত গ্লুকোজ বা শর্করা কমাতে সাহায্য করে, এটা তোমরা জানো। তো এই হরমোনের কম ক্ষরণেই কিন্তু শর্করার পরিমাণটা বেড়ে যায়, যাকে আমরা বলি ডায়াবেটিস রোগ হয়েছে, ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলা হয়, মানে যেটা মধুমেহ রোগ বলা হয়। তো যাই হোক, এই ছিল আজকের কোশ্চেন সমূহ। প্র্যাকটিস সেট 3 কমপ্লিট হলো আজকে, প্র্যাকটিস সেট 4 ইতিমধ্যে কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। তো সেই কারণে প্রত্যেককে বলবো, যেই প্র্যাকটিস সেটগুলো আনা হচ্ছে প্লাস যে রেফারেল ডিসকাশনগুলো করা হচ্ছে সেগুলোকে ভালো করে অ্যাটেন্ড করতে হবে, একদম অ্যাটেন্টিভলি, ঠিক আছে। তো সেই কারণে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটাকে, ক্লাসটিকে, এবং হাইপ করে দিয়ে, যদি তোমাদের কাছে হাইপ অপশান আসে অবশ্যই কিন্তু প্রত্যেকে হাইপ করে দেবে। এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছে আশা করি এতক্ষণে, প্রত্যেককে ধন্যবাদ, চ্যানেলের সঙ্গে থাকো। একদম 0 to প্রো লেভেল পর্যন্ত কিন্তু তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে। আর যারা এখনও পর্যন্ত ইবুক সংগ্রহ করনি, যত দ্রুত সম্ভব ইবুকটি সংগ্রহ করে পড়ে ফেলো, কারণ সেখান থেকে বহু কোশ্চেন পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে, বহু কোশ্চেন একদম পঞ্চায়েতের নতুন সিলেবাসের উপর তৈরি করা এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে তৈরি করা, থিওরি, এমসিকিউ, প্যাটার্ন সমস্ত কিছু কিন্তু সেখানে ফলো করা হয়েছে এবং সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তো ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী কিন্তু সংগ্রহ করে ফেলেছেন। তো তোমাদেরকেও বলবো, যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। মিনিমাল একটি চার্জ রয়েছে, খুব বেশি চার্জ না, আমাদের টিম সেই চার্জটা ডিজার্ভ করে, যেহেতু তারা দিনরাত্রির পরিশ্রম করে কিন্তু ইবুকটি তৈরি করেছে। তো যাই হোক, প্রত্যেককে বলবো কমেন্ট সেকশানে চলে যাও অথবা ভিডিও ডেসক্রিপশানে চলে যাও, লিঙ্ক দেখবে, চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ খুলে যাবে, সেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করে। তাছাড়াও থিওরির কন্টেন্টগুলো দিয়ে দেওয়া হয়, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, চাকরি সংক্রান্ত আপডেটস থাকে। তো সেই কারণে বলবো প্রত্যেকের চ্যানেলে গিয়ে এবং নোটিফিকেশান অবশ্যই কিন্তু অল করে নেবে, তাহলে দ্রুত নোটিফিকেশান তোমাদের ফোনে পৌঁছে যাবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো প্রিপারেশন নাও।